তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে। দেখো, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ। ওকে, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি। বাংলাতে এরকম ধরনের বাক্য বলে থাকি যে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, রাইট? ওকে, সো এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে? তারপরে বাক্যটা দেখো, তারা দিন দিন চালাক হচ্ছে। এই বাক্যটা যদি এরকম ভাবে থাকে যে তারা দিন দিন চালাক হয়ে যাচ্ছে, তবুও ঠিক আছে, নো প্রবলেম। তারা দিন দিন চালাক হচ্ছে। সে দিন দিন অলস হয়ে যাচ্ছে, সে দিন দিন অলস হয়ে যাচ্ছে, ইট মিনস সে দিনের পর দিন অলস হয়ে যাচ্ছে, রাইট? তো এখানে দেখো, এই চারটা সেন্টেন্সের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে দিন 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 দিন, ইট মিনস দিনের পর দিন। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে তৈরি করব? এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজি তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ডে বাই ডে। দিন দিন বলতে আমরা কি ইংলিশে ব্যবহার করব? ডে বাই ডে, রাইট? ডে বাই ডে মিন্স দিনের পর দিন অথবা দিন দিন। ওকে, কি বলছে দেখো প্রথম বাক্যটা, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ। তো এটাকে আমরা ইংলিশে বলবো ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে, ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে, রাইট? You are getting fat day by day. ওকে, তাহলে দেখতে পেলে সেন্টেন্সটা তৈরি করা কতটা ইজি, রাইট? ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে, রাইট? তাহলে আমরা দেখতে পেলে এখানে যে ডে বাই ডে বলতে বাংলা অর্থ কি হবে? দিনের পর দিন, অর্থাৎ দিন দিন। ওকে, সেই বাক্যটা যদি এরকম থাকতো তুমি দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছ, তবে কিন্তু আমরা ডে বাই ডে এটাকে ইউজ করতাম, ঠিক আছে? তাহলে ইউ আর গেটিং ফ্যাট ডে বাই ডে, অর্থাৎ তুমি দিনের তুমি মানে দিন দিন মোটা হয়ে যাচ্ছ। ওকে, তারপরে কি বলছে দেখো, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ। ওকে, সেই বাক্যটাকে ইংলিশে বলবে ইউ আর গেটিং স্কিনি ডে বাই ডে। স্কিনি মানে কি? পাতলা। ওকে, you are getting skinny, skinny মানে পাতলা, you are getting skinny। আবার কি আমরা ব্যবহার করব? ডে বাই ডে, দেখতে পেলে? তাহলে ডে বাই ডে মানে দিনের পর দিন, অর্থাৎ দিন দিন। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো দেখতে পেলে তুমি দিন দিন পাতলা হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং স্কিনি ডে বাই ডে। ওকে, তারপরে কি বলছে দেখো, তারা দিন দিন চালাক হচ্ছে। আমি তো একটু আগে বললাম যদি বাক্যটা এরকম থাকতো, তারা দিন দিন চালাক হয়ে যাচ্ছে, তবুও ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সো তারা দিন দিন চালাক হচ্ছে, ইট মিনস দে আর গেটিং স্মার্ট ডে বাই ডে, ডে বাই ডে। দেখো বাক্য তৈরি করা কতটা সহজ, দেখতে পেলে? ডে বাই ডে। ওকে, দে আর গেটিং স্মার্ট ডে বাই ডে। ওকে, তারপরে কি বলছে দেখো, এখানে একটা জিনিস মনে রাখো, আমরা দেখে প্রত্যেকটা সেন্টেন্সে ডে বাই ডে তে ইউজ করলাম। এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে যে দিন দিন মানে এটার বাংলা অর্থ কি হবে, এই দিন দিন বুঝাতে গেলে কি ব্যবহার করবে। তো আমরা জেনে গেলাম ডে বাই ডে, কিন্তু এখানে আরেকটা জিনিস শেখার আছে। দেখো প্রত্যেকটা বাক্যে আমি কি ইউজ করেছি? গেটিং। গেটিং, গেটিং মানে যেটা আমরা পাচ্ছি হয়ে যাচ্ছে, ওটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? গেটিং পাচ্ছি। সো ওয়ান থিং ইউ শুড লার্ন, দে আর গেটিং স্মার্ট। তো এখানে আমরা যদি দে আর বিং স্মার্ট, তবু কিন্তু ঠিক আছে। আমরা যদি এখানে বিং ইউজ করি, গেটিং কে রিপ্লেস করে, তবু কিন্তু কোনো সমস্যা নেই। দে আর বিং স্মার্ট ডে বাই ডে, তারা দিন দিন স্মার্ট হচ্ছে অর্থাৎ চালাক হচ্ছে। ওকে, তারপরে কি বলছে দেখো, সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। কমন একটা ডায়লগ, সে দিন দিন অলস হয়ে যাচ্ছে। ওকে, সেই বাক্যটা বলবে সে যেহেতু আছে, আমরা কি বলবো? হি ইজ গেটিং লেজি ডে বাই ডে, হি ইজ গেটিং লেজি ডে বাই ডে। ওকে, হি ইজ গেটিং লেজি ডে বাই ডে, দ্যাটস ইট, হয়ে গেল। সো তোমরা দেখতে পেলে যে দিন দিন বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করব ডে বাই ডে। ওকে, সো আশা করি তোমাদের
এই ভিডিওটা অবশ্যই তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। আমি খুব কমই চা পান করি, আমি খুব কমই চা পান করি, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, যেমন আমি খুব কমই স্কুল যাই, আমি খুব কমই স্কুল যাই, ইট মিনস যে কি আমার স্কুল যাওয়া খুবই কম, মানে স্কুল যাই না বললেই চলে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আমি খুব কমই চা পান করি, এটা তো বললাম। সে খুব কমই ইংরেজিতে কথা বলে, সে খুব কমই ইংরেজিতে কথা বলে, রাইট। আমি খুব কমই মাংস খাই, আমি খুব কমই মাংস খাই, ওকে। সো এরকম ধরনের বাক্যগুলিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এখানে 4টি বাক্যর কথা বলেছি আমি, এবং এই 4টি বাক্যতে একটা জিনিস কমন, যেটা হচ্ছে খুবই কম, মানে খুব কমই বা খুবই কম, ঠিক আছে। দেখে নাও খুব কমই, এটাতেও খুব কমই, এটাতেও, রাইট। সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হার্ডলি। হার্ডলি, হার্ডলি কথার বাংলা অর্থ হচ্ছে খুবই কম, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি রেয়ারলি, ওকে। সো দেখো আমি কিভাবে বাক্যটা গঠন করছি, আমি খুব কমই স্কুল যাই, তাহলে আমরা এটাকে ইংলিশে বলবো আই হার্ডলি গো টু স্কুল, ওকে। I hardly go to school, I hardly go to school, অর্থাৎ আমি খুব কমই স্কুল যাই, হয়ে গেল। তারপরে বাক্যটা দেখো, আমি খুব কমই চা পান করি, আমি খুব কমই চা পান করি, ইট মিনস যে কি আমার চা পান করা খুবই কম, মানে চা পান করি না বললেই চলে, ঠিক আছে। তার জন্য তো আমি এই বাক্যটা বলছি যে আমি খুব কমই চা পান করি, ওকে। সো এই বাক্যটাকে তুমি ইংলিশে বলবে I hardly drink মানে পান করা, I hardly drink tea, I hardly drink tea, অর্থাৎ আমি খুব কমই চা পান করি, ওকে। তারপরে কি বলছে দেখো, সে খুব কমই ইংরেজিতে কথা বলে, সে খুব কমই ইংরেজিতে কথা বলে, তাহলে এটা কি বলবো? এবার কি রয়েছে এখানে, সে, সাবজেক্ট, এবার হি দিয়ে দেবো আমরা, হি হার্ডলি, দেখো এই আমরা হার্ডলিটা লাগিয়ে দেবো, দ্যাটস ইট। অর্থাৎ হার্ডলি কথার বাংলা অর্থ হচ্ছে খুব কমই, ঠিক আছে। হি হার্ডলি স্পিক, তাহলে কি হবে, এখান থেকে স্পিক্স হয়ে যাবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মেন ভার্বটার সঙ্গে আমরা এস যুক্ত করে দিলাম। হি হার্ডলি স্পিক ইন ইংলিশ, ইট মিনস সে খুব কমই ইংরেজিতে কথা বলে, সে খুব কমই ইংরেজিতে কথা বলে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, আমি খুব কমই মাংস খাওয়াই, ঠিক আছে। মনে করো আমি স্পেশালি কি বলতো, যে আমি মাংস খাই না বললেই চলে, এরকম সেন্সে এই বাক্যটা রয়েছে, মানে আমি খুব কমই মাংস খাই, ইট মিনস যে কি আমি মাংস অলমোস্ট খাই না, এরকম, ওকে। সো আমি খুব কমই মাংস খাই, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো, I hardly eat meat, ওকে। I hardly eat meat, অর্থাৎ আমি খুব কমই মাংস খাই। দেখো বাক্য গঠন করা সহজ, মানে একদম পদ্ধতি। I go to school, আমি স্কুল যাই, দেখতে পাচ্ছ, দেখে নাও এখানে কি আছে, I go to school, আমি স্কুল যাই, এটা তো হয়ে গেল যে আমি স্কুল যাই। এবার যখন তুমি বলবে যে খুবই কমই স্কুল যাই, তখন জাস্ট হার্ডলি লাগিয়ে দিবে, I hardly go to school, অর্থাৎ আমি খুব কমই স্কুল যাই। তো দেখতে পেলে, তো এরকম ধরনের বাক্য যখন তোমরা তৈরি করবে, তখন তোমরা এই হার্ডলি ওয়ার্ডটাকে ব্যবহার করবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারলে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজি তৈরি করতে হয়। এখন চা পান করলে কেমন হয়, এখন চা পান করলে কেমন হয়, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, রাইট। এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, যেমন দেখো এখন ফুটবল খেললে কেমন হয়, এখন ফুটবল খেললে কেমন হয়। দেখো এখন ফুটবল খেললে কেমন হয়, এই বাক্যটা তুমি মনে করো কাউকে বলছো, কারোর কাছ থেকে সাজেশনটা নিচ্ছ যে কি এখন ফুটবল খেললে কেমন হয়, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, আজ রাতে মুভি দেখলে কেমন হয়, এরকম ধরনের আমরা বাক্য বলে থাকি। আমরা আমাদের বন্ধুদেরকেও এরকম ধরনের বাক্য বলে থাকি যে আজ রাতে মুভি দেখলে কেমন হয়, ঠিক আছে। সো এখন ইংরেজি শিখলে কেমন হয়, এখন ইংরেজি শিখলে কেমন হয়, ওকে। সো এরকম ধরনের বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে কিভাবে বলবে? দেখো এই 4টি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে কেমন হয়, কেমন হয়, কেমন হয়, কেমন হয়, রাইট, ওকে। সো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব হোয়াট অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, হোয়াট অ্যাবাউট প্লাস ভিআইএনজি, ঠিক আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। দেখো প্রথম বাক্যটা দেখো কি বলছে,
এখন চা পান করলে কেমন হয়, এখন চা পান করলে কেমন হয়, তাহলে এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট অ্যাবাউট চা পান করা ইংলিশ কি ড্রিঙ্কিং, অথবা আমরা হ্যাভিং ও দিতে পারি। হোয়াট অ্যাবাউট হ্যাভিং টি নাও, দেখো হোয়াট অ্যাবাউট হ্যাভিং টি নাও, হোয়াট অ্যাবাউট হ্যাভিং টি নাও, অর্থাৎ এখন চা পান করলে কেমন হয়। ঠিক আছে, মনে করো তোমরা 3-4 জন বন্ধু একসঙ্গে আছো, যে তার মধ্যে কে একজন বলছে এটা কথা যে এখন চা পান করলে কেমন হয়। ওকে, এরকম ধরনের কিন্তু আমরা বাক্য বলে থাকি। তো এরকম ধরনের বাক্যগুলোকে তোমরা হোয়াট অ্যাবাউট ব্যবহার করবে, তারপরে কি দিবে, যে ভার্বটা বসাবে সেই ভার্বটা আইএনজি ফর্মে আসবে। দেখো হ্যাভ দিয়ে কি দিয়েছি আমরা, হ্যাভিং। দেখো ড্রিঙ্ক মানে পান করা, তো এখানে ড্রিঙ্কিং দিলেও আমরা দিতে পারি, আবার আমরা হ্যাভিং যদি দিই তবু কোনো সমস্যা নেই। হোয়াট অ্যাবাউট হ্যাভিং টি নাও, অর্থাৎ এখন চা পান করলে কেমন হয়, দ্যাটস ইট। ওকে, তারপরে কি বলছে দেখো, এখন ফুটবল খেললে কেমন হয়, তাহলে এটাকে আমরা আবার কি লিখবো, হোয়াট অ্যাবাউট প্লেইং। দেখো প্লে থেকে আমরা কি করে দিলাম, প্লেইং করে দিলাম। হোয়াট অ্যাবাউট প্লেইং ফুটবল নাও, প্লেইং ফুটবল নাও, হোয়াট অ্যাবাউট প্লেইং ফুটবল নাও, অর্থাৎ এখন ফুটবল খেললে কেমন হয়, এখন ফুটবল খেললে কেমন হয়। দেখো এই বাক্যটাকে যদি আমরা দিই হাউ অ্যাবাউট, তবুও কোনো সমস্যা নেই। আমি যদি বলি হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল, তবুও ঠিক আছে, যে এখন ফুটবল খেললে কেমন হয়। বুঝতে পারছো? তো আমরা হোয়াট অ্যাবাউট ব্যবহার করতে পারি, হাউ অ্যাবাউট ব্যবহার করতে পারি। তারপরে কি আছে দেখো, আজ রাতে সিনেমা দেখলে কেমন হয়, আজ রাতে সিনেমা দেখলে কেমন হয়। তো এই বাক্যটাকে আমরা কি বলবো, এবার হোয়াট অ্যাবাউট না লাগিয়ে আমরা হাউ অ্যাবাউট দিয়ে এই বাক্যটাকে তৈরি করব। যেহেতু আমি একটু আগে বললাম যে হোয়াট অ্যাবাউটও আমরা ব্যবহার করতে পারি, আবার হাউ অ্যাবাউট দিয়েও এরকম ধরনের বাক্য তৈরি করতে পারি। তো আমরা কি দিব, হাউ অ্যাবাউট দিলাম এটাতে, হাউ অ্যাবাউট। দেখো ভার্বটার সঙ্গে কি হবে, সবসময় আইএনজি ফর্মে দিয়ে দেবো। তাহলে হাউ অ্যাবাউট ওয়াচিং মুভিজ, কি বলছে, আজ রাতে, অর্থাৎ টুনাইট। দেখতে পেলে, হাউ অ্যাবাউট ওয়াচিং মুভিজ টুনাইট, অর্থাৎ আজ রাতে সিনেমা দেখলে কেমন হয়। বুঝতে পারলে? দেখো আমরা এখানে হাউ অ্যাবাউট ব্যবহার করলাম, রাইট। তারপরে কি বলছে দেখো, এখন ইংরেজি শিখলে কেমন হয়, এখন ইংরেজি শিখলে কেমন হয়। তো এটাকে আমরা ইংলিশে বলবো হোয়াট অ্যাবাউট লার্নিং ইংলিশ নাও, হোয়াট অ্যাবাউট লার্নিং ইংলিশ নাও। ওকে, দেখতে পেলে, হোয়াট অ্যাবাউট লার্নিং ইংলিশ নাও, অর্থাৎ এখন ইংরেজি শিখলে কেমন হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট অ্যাবাউট অথবা হাউ অ্যাবাউট, তার সঙ্গে কি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে, রাইট। স্কুল গেলে ক্ষতি কি, স্কুল গেলে ক্ষতি কি। ওকে, সো এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে, এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, যেমন এখানে বসলে ক্ষতি কি, এখানে বসলে ক্ষতি কি। তারপরে কি আছে দেখো, চা পান করলে ক্ষতি কি। মনে করো তুমি তোমার বন্ধুকে চা অফার করলে, রাইট, এবং সে বলছে আমি চা পান করবো না, তখন তাকে তুমি এরকম ধরনের বাক্য বলে থাকো যে চা পান করলে ক্ষতি কি। ওকে, সো চা পান করলে ক্ষতি কি, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে, রাইট। স্কুল গেলে ক্ষতি কি, গান শুনলে ক্ষতি কি, গান শুনলে ক্ষতি কি, রাইট। তো এরকম ধরনের বাক্যগুলোকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে। ওকে, সো এরকম ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট হার্মস, রাইট। কি আছে দেখো, এখানে বসলে ক্ষতি কি, তো আমরা কি দেব, হোয়াট হার্মস টু সিট হিয়ার, দেখতে পেলে। তা আমরা বাক্যটা কি দিয়ে শুরু করব, হোয়াট হার্মস দিয়ে শুরু করবো, যেহেতু আমরা জানি যে হার্ম মানে হচ্ছে ক্ষতি। ওকে, সো হোয়াট হার্মস টু সিট হিয়ার, অর্থাৎ এখানে বসলে ক্ষতি কি। বুঝতে পারছো ব্যাপারটা? তো এইভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে তৈরি করব, হোয়াট হার্মস টু সিট হিয়ার, এখানে বসলে ক্ষতি কি, রাইট। তারপরে কি আছে দেখো, চা পান করলে ক্ষতি কি, চা পান করলে ক্ষতি কি। তো এটাকে আমরা কি বলবো আবার ইংলিশে, হোয়াট harms
টু ড্রিঙ্ক টি। দেখতে পেলে, হোয়াট হার্মস টু ড্রিঙ্ক টি, অর্থাৎ চা পান করলে ক্ষতি কি। হোয়াট হার্মস টু ড্রিঙ্ক টি, রাইট, চা পান করলে ক্ষতি কি। তারপরে কি বলছে দেখো, স্কুল গেলে ক্ষতি কি, স্কুল গেলে ক্ষতি কি। এরকম ধরনের কিন্তু সেন্টেন্স আমরা শুনেছি এবং অনেকে বলেও থাকে। হয়তো স্কুল যেতে মানে কোনো বাচ্চা ছেলে হয়তো স্কুল যাচ্ছে না, স্কুল যেতে চাইছে না, তখন তার মানে পেরেন্টস এরকম ধরনের সেন্টেন্স বলে থাকে যে স্কুল গেলে ক্ষতি কি। ঠিক আছে, তো স্কুল গেলে ক্ষতি কি, এটাকে তাহলে আমরা ইংলিশে কিভাবে বলবো, হোয়াট হার্মস টু গো টু স্কুল। হোয়াট হার্মস টু গো টু স্কুল, অর্থাৎ স্কুল গেলে ক্ষতি কি, স্কুল গেলে ক্ষতি কি। বুঝতে পারছো ব্যাপারটা। তারপরে কি বলছে দেখো, গান শুনলে ক্ষতি কি, গান শুনলে ক্ষতি কি। তাহলে হোয়াট হার্মস টু লিসেন টু মিউজিক। হোয়াট হার্মস টু লিসেন টু মিউজিক। দেখতে পেলে, বাক্য তৈরি করা কতটা সহজ। শুধু আমরা কি লাগিয়ে দিব, হোয়াট হার্মস লাগিয়ে দিব, তারপরে আমরা ভার্বটা মানে টু বসিয়ে, মানে ভার্বটার ফার্স্ট ফর্মটা বসে যাবে। ঠিক আছে, তাহলে হোয়াট, দেখো হোয়াট হার্মস টু সিট হিয়ার, হোয়াট হার্মস টু ড্রিঙ্ক টি, হোয়াট হার্মস টু গো টু স্কুল, হোয়াট হার্মস টু লিসেন টু মিউজিক, রাইট। তো এইভাবে তোমরা এরকম ধরনের বাক্যগুলো যখন বলতে চাইবে, তোমরা এই স্ট্রাকচারটা ফলো করে এরকম ধরনের সেন্টেন্সগুলো তৈরি করবে। ওকে, প্রয়োজনের বেশি কথা বলে না, প্রয়োজনের বেশি কথা বলে না, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে। ওকে, এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে। দেখো, সে প্রয়োজনের বেশি কথা বলে, সে প্রয়োজনের বেশি কথা বলে। ওকে, এরকম তো অনেকে রয়েছে যারা এক্সেসিভ কথা বলে, মানে প্রয়োজনের বেশি কথা বলে, রাইট। আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়, আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়। হয়তো ঘুমানো 7 থেকে 8 ঘন্টা দরকার, কিন্তু সে 10 ঘন্টা ঘুমাবে, তো কি হলো, এক্সেসিভ ঘুমাচ্ছে, রাইট। প্রয়োজনের বেশি কথা বলে না, প্রয়োজনের বেশি কথা বলে না। ওকে, সো দেখো এই তিনটি বাক্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে প্রয়োজনের বেশি, প্রয়োজনের বেশি, প্রয়োজনের বেশি। ওকে, সো দ্য পয়েন্ট ইজ, প্রয়োজনের বেশি বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব, প্রয়োজনের বেশি বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, আমরা ইংলিশে এটা ব্যবহার করব মোর দ্যান এনাফ, যেটা বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনের বেশি। যেমন সে প্রয়োজনের বেশি কথা বলে, তাহলে এটাকে আমরা ইংলিশে লিখব হি, কথা বলার ইংলিশ কি, স্পিক, তো আমরা এখানে করব স্পিক্স, হি স্পিক্স মোর দ্যান এনাফ। দেখো, দেখতে পেলে, তাহলে এই অংশটাকে দেখে নাও, মোর দ্যান এনাফ, হি স্পিক্স মোর দ্যান এনাফ, অর্থাৎ সে প্রয়োজনের বেশি কথা বলে। হয়ে গেল। তারপরে কি আছে দেখো, আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়, আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়। তাহলে এখানে সাবজেক্ট কি হবে বলতো, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু কি বলতো, ঘুমায়, 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 এর ইংলিশ কি হবে, স্লিপ। মাই ফ্রেন্ড স্লিপস করতে হবে এখানে, মাই ফ্রেন্ড স্লিপস মোর দ্যান এনাফ। ওকে, দেখো এখানেও কি ইউজ করলাম, মোর দ্যান এনাফ, মাই ফ্রেন্ড স্লিপস মোর দ্যান এনাফ, আমার বন্ধু প্রয়োজনের বেশি ঘুমায়। তো এইভাবে মানে এরকম ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে মোর দ্যান এনাফ, রাইট। তারপরে কি আছে দেখো, প্রয়োজনের বেশি কথা বলে না, প্রয়োজনের বেশি কথা বলে না, তাহলে এখানে কোনো সাবজেক্ট নেই। ওকে, তাহলে আমরা কি দিব, ডন্ট দিয়ে শুরু করব, ডন্ট স্পিক মোর দ্যান এনাফ, ডন্ট স্পিক মোর দ্যান এনাফ, অর্থাৎ প্রয়োজনের বেশি কথা বলো না। দেখতে পেলে সেন্টেন্স তৈরি করা কতটা সহজ, রাইট। ওকে, তো এবার তোমরা একটা সেন্টেন্স তৈরি করো, প্রয়োজনের বেশি খেও না, প্রয়োজনের বেশি খেও না, এটার ইংরেজি কি হবে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এবং ইংরেজিতে কথা বলার অভ্যাস করো, ইংরেজিতে কথা বলার অভ্যাস করো।
এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, যেমন সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো, সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো, ইংরেজি বই পড়ার অভ্যাস করো, ইংরেজি বই পড়ার অভ্যাস করো। ওকে, সো দেখো এরকম ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই তিনটি বাক্যের মধ্যে একটা জিনিস কমন, যেটা হচ্ছে অভ্যাস করো। দেখো, অভ্যাস করো। ওকে, তো এই অভ্যাস করো বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব গেট ইনটু দ্য হ্যাবিট অফ, প্লাস যে কাজটার অভ্যাস করার কথা বলবো সেই ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে দেব। গেট ইনটু দ্য হ্যাবিট অফ, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, রাইট? গেট ইনটু দ্য হ্যাবিট অফ, ঠিক আছে, প্লাস কি থাকবে? যে কাজটার অভ্যাস করার কথা বলবো সেই ভার্বটাকে আমরা আইএনজি ফর্মে দেব। ওকে, তো কি বলছে দেখো, ইংরেজিতে কথা বলার অভ্যাস করো। দেখো এটা কিন্তু একটা কমন সেন্টেন্স, রাইট? যে কোনো ইংরেজি টিচার মানে ছাত্রছাত্রীদের বলে যে তোমরা ইংরেজিতে কথা বলার অভ্যাস করো, অর্থাৎ তোমরা ইংরেজিতে কথা বলার অভ্যাসটাকে তৈরি করো, এরকম সেন্সে বলে, রাইট? এই যে অভ্যাস করো বুঝাতে আমরা ইংলিশে ব্যবহার করবো গেট ইনটু দ্য হ্যাবিট অফ। তাহলে কি বলছে? ইংরেজিতে কথা বলার অভ্যাস করো, তাহলে আমরা দিব এখানে গেট ইনটু দ্য হ্যাবিট অফ। এবার কি বলছে? কথা বলার, তাহলে কথা বলার ইংলিশ কি হবে? স্পিক। তো স্পিক থেকে কি হবে? স্পিকিং। গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্পিকিং, ভার্বটা আমরা আইএনজি ফর্মে দিয়ে দিলাম, স্পিকিং ইন ইংলিশ। দেখতে পেলে? গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্পিকিং ইংলিশ, গেট ইনটু দ্য হ্যাবিট অফ স্পিকিং ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কথা বলার অভ্যাস করো, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো। এটাও একটা কমন ডায়লগ, সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো। এখানে উঠার মানে কি? স্পেশালি ঘুম থেকে উঠা, রাইট? তো সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস করো। তো এটাকে আমরা কি বলবো? আবার গেট ইনটু দ্য প্রথমে লাগিয়ে দেবো, গেট ইনটু দ্য হ্যাবিট অফ, গেট আপ মানে উঠা, তাই তো? গেট ইনটু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি in the morning, অর্থাৎ সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করো। বুঝতে পারলে কিভাবে মানে এই সেন্টেন্স গুলোকে তৈরি করছি? গেট ইনটু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করো। ওকে, তারপরে কি আছে দেখো, ইংরেজি বই পড়া অভ্যাস করো, ইংরেজি বই পড়ার অভ্যাস করো। তাহলে আমরা কি দেবো এটাকে? আবার দিয়ে দেবো গেট ইনটু the habit, get into the habit, দেখো get into the habit আমরা দিয়ে দিলাম, তারপরে কি of, get into the habit of পড়ার অভ্যাস করতে বলছে, তাহলে কি হবে? read, read মানে পড়া, তো readটা কি হবে? আইএনজি ফর্মে হবে, get into the habit of reading English books, ঠিক আছে? হয়ে গেল, গেট ইনটু দ্য হ্যাবিট অফ রিডিং ইংলিশ বুক, অর্থাৎ ইংরেজি বই পড়ার অভ্যাস করো। তো এইভাবে মানে অভ্যাস করো বুঝাতে আমরা গেট ইনটু দ্য হ্যাবিট অফ কে ব্যবহার করবো, প্লাস কি দেবো? তার পরে মানে অফের পরে আমরা যে কাজটার কথা বলবো, যে কাজটাকে অভ্যাস করতে বলবো, সেই ভার্বটা আমরা আইএনজি ফর্মে দিয়ে দেবো। ওকে, আপাতত আমার কাছে কোনো টাকা নেই, আপাতত আমার কাছে কোনো টাকা নেই, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? দেখো, আপাতত বেসিক্যালি মিন্স এই মুহূর্তে, ঠিক আছে? আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি না, যে এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, অথবা আপাতত আমার কাছে কোনো টাকা নেই। ওকে, সো এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এরকম ধরনের আরো অনেক বাক্য রয়েছে, আপাতত আমার সময় নেই, আপাতত আমার সময় নেই, রাইট? এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলে থাকি, রাইট? আর এটা তো বললাম আপাতত আমার কাছে কোনো টাকা নেই, আপাতত তাদেরকে খেলতে দাও, ঠিক আছে? আপাতত তাদেরকে খেলতে দাও। ওকে, সো এই আপাতত অথবা এই মুহূর্তে বুঝাতে আমরা ইংলিশ কি ব্যবহার করব? ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, ফর দ্য টাইম বিং, ঠিক আছে? ফর দ্য টাইম বিং মিন্স আপাতত। ওকে, ঠিক আছে? কি বলছে দেখো, আপাতত আমার সময় নেই, তাহলে আমরা কি বলবো? ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে,
for the time being I don't have time. দেখো সেন্টেন্সটা তৈরি হয়ে গেল। আপাতত আমার সময় নেই, ফর দ্য টাইম বিং আই ডোন্ট হ্যাভ টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম, রাইট? তারপরে কি বলছে দেখো, আপাতত আমার কাছে কোনো টাকা নেই, আপাতত আমার কাছে কোনো টাকা নেই। যখন কেউ ধার চায় এবং তোমার কাছে যদি টাকা না থাকে তো আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে আপাতত আমার কাছে কোনো টাকা নেই। ওকে, তো এটাকে আমরা কি বলবো আবার? ফর দ্য টাইম বিং দিয়ে শুরু করবো, ফর দ্য টাইম বিং I don't have any money. Okay, দেখো for the time being I don't have any money, অর্থাৎ আপাতত আমার কাছে কোনো টাকা নেই। বুঝতে পারলে তাহলে? তারপরে কি আছে দেখো, আপাতত তাদেরকে খেলতে দাও, আপাতত তাদেরকে খেলতে দাও, ঠিক আছে? তো আবার আমরা সেম দিয়ে দেবো, for the time being, okay, let them play, let them play, that's it. Okay, মানে for the time being লাগিয়ে দিবে, তারপরে তুমি যে বাক্যটার ব্যাপারে বলতে চাও, যে জিনিসটা বলতে চাও, সেই সেন্টেন্সটাকে জুড়ে দিবে, দ্যাটস ইট। ওকে, তো হয়ে গেল। দেখো আপাতত তাদেরকে খেলতে দাও, for the time being let them play। ওকে, এবার তুমি একটা বাক্য তৈরি করো যে আপাতত তাকে খেতে দাও, আপাতত তাকে খেতে দাও। এটা ইংলিশ কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।